আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বলের প্রকৃতি নিয়ে, অর্থাৎ মৌলিক বলের প্রকৃতি নিয়ে। গত ক্লাসে আমরা কথা বলেছিলাম বল কি, বলের বৈশিষ্ট্য, বলের আনুষঙ্গিক যে জিনিসগুলো রয়েছে এগুলো নিয়ে। তো আজকে আমরা বলের প্রকৃতি এবং এই সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। তো পৃথিবীতে কত ধরনের বল আছে জিজ্ঞেস করা হলে তুমি নিশ্চয়ই বলবে অনেক ধরনের। কোনো কিছুকে যদি ধাক্কা দেয় সেটা একটা বল, যে টানের কারণে ট্রাক বোঝা টেনে নিয়ে যায় সেটা একটা বল, যে ধাক্কার কারণে ঝড়ে গাছ উড়ে পড়ে সেটা একটা বল, চুম্বক যখন কোনো আকর্ষণ করে সেটা এক প্রকার বল। মূলত এখানে বলের কিছু বৈশিষ্ট্য এবং বলের কিছু প্রকারভেদ জানার চেষ্টা করব আমরা। তো তার আগে আমরা জেনে নেব যে মৌলিক বল কাকে বলে। তো আমরা মৌলিক বলের সংজ্ঞা এখন চলে যাব, আমাদের যে লেকচার শিটটি আছে সেখান থেকে জানবো যে নেচার অফ ফোর্স, তার মানে বলের প্রকৃতি। মৌলিক বল কাকে বলে? যে সকল বল অন্য কোনো বলের উপর নির্ভর করে না, যে সকল বল অন্য কোনো বলের উপর নির্ভর করে না তাকে মৌলিক বল বলে। অথবা এটাকে আমরা সাজিয়েও লিখতে পারি, যে সকল বল অন্য কোনো বলের উপর নির্ভর করে না বরং অন্য বল এই বলের উপর নির্ভর করে তাকে মৌলিক বল বলে। এটা অনেকভাবে লেখা যায়। অথবা তুমি চাইলে এভাবেও দিতে পারো, যে সকল বল স্বাধীন বা নিরপেক্ষ বা স্বতন্ত্র তাকে মৌলিক বল বলে। তো মৌলিক বলের প্রকৃতিতে আমরা শিখব বলের অ্যাকচুয়ালি প্রকারভেদ, আসলে বল কত ধরনের। তো এটা তোমাদের বইয়ে ওইভাবে দেওয়া নেই যে বলের প্রকারভেদটা। এখানে দেওয়া আছে 4 ধরনের বল: তড়িৎচুম্বক বল, এরপরে দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, বিদ্যুৎ, তারপরে মহাকর্ষ বল, এগুলো দেওয়া আছে। কিন্তু এটার যে টাইপ হয় সেটা ওইভাবে দেওয়া নাই তোমাদের বইতে। তো আমরা বেসিক্যালি আজকে বলের প্রকারভেদ নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওটিতে। তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবা। তো মৌলিকতাটা কি একটু আগেই বললাম, যেটার উপরে দাঁড়িয়ে আছে কোনো একটা বেসমেন্ট, যা অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না বরং অন্যগুলোই এর উপর নির্ভর করে, সেটা হচ্ছে মৌলিক। আর বলের ক্ষেত্রে যদি বলি, সেটা অন্য কোনো বল যদি নির্ভর করে এটার উপরে, সেটা হচ্ছে মৌলিক বল। আবার রাশি যদি বলি, অন্য কোনো রাশি যদি এই রাশিটার উপর নির্ভর করে সেটা হচ্ছে মৌলিক রাশি, যে রাশিটার উপর নির্ভর করে সেটা হচ্ছে মৌলিক। তার মানে আমি যদি বলি, আর সংখ্যার ক্ষেত্রে যদি নির্ভর করি, যেমন 2 একটা কী সংখ্যা? মৌলিক সংখ্যা। কারণ 2কে ভাঙালে এই অন্য কোনো কিছু পাওয়া যাবে না, 2 পাওয়া যাবে আর হচ্ছে 1 পাওয়া যাবে। 1 এবং 2 ছাড়া অন্য কোনো কিছু যেহেতু নেই, সেক্ষেত্রে এই সংখ্যাটা হচ্ছে মৌলিক। অনুরূপভাবে 6কে যদি তুমি ভাঙাও, সেটা হচ্ছে 6 মৌলিক সংখ্যা নয়, কারণ 6কে 6 3 দ্বিগুণ 6, তার মানে একাধিকবার ভাঙানো যায়। এটা মৌলিক তখনই বলবো যাকে আর ভাঙানো যায় না, ভাঙলে ওই উপাদানটি ছাড়া অন্য কোনো উপাদান পাওয়া যাবে না। এক তো থাকবেই সংখ্যার ক্ষেত্রে, ঠিক মৌলিক জিনিসটা এমন যাকে ভাঙবো, বিশ্লেষণ করব, ওটা ছাড়া অন্য কোনো কিছু পাবো না। আর বলের ক্ষেত্রে যে বল অন্য কোনো বলের উপর নির্ভর করবে না বরং অন্য অন্য যে বল রয়েছে সেটা এর উপর নির্ভর করবে, সেটা হচ্ছে মৌলিক বল। আশা করা যায় মৌলিক বল তোমরা বুঝতে পেরেছো। মৌলিকতা অনুসারে বল 4 ধরনের হয়। কয় ধরনের হয়? 4 ধরনের। একটা হচ্ছে মহাকর্ষ বল, তড়িৎচুম্বক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। তো আমরা প্রথমে মহাকর্ষ বল সম্পর্কে বইতে যেটা আছে সেটাকে জেনে নিই। মহাবিশ্বের সকল বস্তু তাদের ভরের কারণে একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে সেটা হচ্ছে মহাকর্ষ বল। অর্থাৎ ভরের কারণে কোনো বস্তু যে একে অপরকে আকর্ষণ করে, এটাই হচ্ছে মূলত মহাকর্ষ বল। এখানে দেখো সুন্দর একটা কথা লেখা আছে, ভরের কারণে। তো ভরের কারণে যদি একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করবে সেটা হচ্ছে মূলত মহাকর্ষ বল। এখানে ভরের কারণ সুন্দর করে লিখে দেওয়া আছে। তো আমরা আমাদের লেকচার শিটে এইভাবে সাজিয়েছি যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ বল। এরপরে আমরা জানবো তড়িৎচুম্বক বল। তোমাদের তড়িৎচুম্বক বল সম্পর্কে আমরা বইটা তাকে জেনে নিই যে কী বলা আছে। চিরুনি দিয়ে চুল আঁচড়ালে সেটা দিয়ে কাগজের টুকরোগুলো আকর্ষণ করা, চুম্বক দিয়ে অন্য চুম্বককে আকর্ষণ বিকর্ষণ করা আমাদের অনেকেই কখনো না কখনো করেছি। অর্থাৎ তোমরা দেখো যে চিরুনি দিয়ে যখন চুল আঁচড়াও তখন ওই চিরুনি যে থাকবে এটা দিয়ে যদি কাগজকে আকর্ষণ করতে চাও তাহলে কাগজগুলোকে আকর্ষণ করবে। আবার চুম্বকের একটা আকর্ষণ বিকর্ষণ ধর্ম সম্পর্কেও আমরা জানি। যদি তড়িৎ বা বিদ্যুৎ বা চুম্বকের বলকে আলাদা ধরনের বল মনে হয়, আসলে সেই দুটি একই বল। মাধ্যাকর্ষণ বলের তুলনায় এটা অনেক শক্তিশালী। তার মানে মহাকর্ষ বলটা হচ্ছে সবচেয়ে দুর্বল বল। 4টে বলের মধ্যে মহাকর্ষ বল সবচেয়ে কি দুর্বল বল এবং সেটা অনেক শক্তিশালী। এটার মান দেওয়া আছে ট্রিলিয়ন 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 গুণ শক্তিশালী, 10⁻13⁶ দেওয়া আছে। তো আমরা এই যে
তাড়িৎ চুম্বক বা বিদ্যুৎ চুম্বকীয় বল এই সম্পর্কে এখন আমরা জেনে নেব আমাদের সাজেশনটিতে কী দেওয়া আছে। যে দুটি আহিত বস্তুর আধানের কারণে, আগেরটা ছিল ভরের কারণে, এবার আমরা দিয়েছি কি আধানের কারণে, একে অপরের উপরে যে আকর্ষণ বল প্রয়োগ করে তাকে বলা হয় তাড়িৎচুম্বক বল। তার মানে দুটি আহিত বস্তুর আধানের কারণে একে অপরের যে আকর্ষণ বলটা ক্রিয়া করে সেটা হচ্ছে তাড়িৎচুম্বক বল। তো এরপরে আমরা আমাদের বইটাতে জানবো যে সবল নিউক্লিয় বল, এবং এটা মাধ্যাকর্ষণ বা মহাকর্ষ বলের তুলনায় অনেক বেশি শক্তিশালী। এখানে সুন্দর করে তোমাদের এই যে সবল নিউক্লিয় বলের এখানে বা তড়িৎচুম্বকীয় বল বা বিদ্যুৎ চুম্বকীয় বলের এখানে সুন্দর করে দেয়া আছে। তো আমরা এখন আমাদের এই সংখ্যাটিও জেনে নিলাম। এখন আমরা জানবো সবল নিউক্লিয় বল সম্পর্কে। পরমাণু নিউক্লিয়াসে নিউক্লিয়ার উপাদান সমূহকে একত্রে আবদ্ধ করে রাখে যে শক্তিশালী বল তাকে বলা হয় মূলত সবল নিউক্লিয় বল। অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসে নিউক্লিয়ন উপাদান সমূহকে যে একত্রে আবদ্ধ করে যে বলটা সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। তো আমরা সবল নিউক্লিয় বলটা জানার চেষ্টা করি। এটা হচ্ছে সৃষ্টি জগতের সবচেয়ে শক্তিশালী বল। তার মানে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। এটা কীরকম শক্তিশালী এটা ধারণা আমরা বুঝতে পারি যে তড়িৎচুম্বক বল থেকে প্রায় 100 গুণ বেশি শক্তিশালী এটা বল। তার মানে সবল নিউক্লিয় বলটা কি 100 গুণ বেশি শক্তিশালী। আর 100 গুণ বেশি শক্তিশালী হলে কি হবে, এটা খুবই অল্প দূরত্বে কাজ করে, মানে 10⁻⁻15 মিটার দূরত্বে কাজ করে। তার মানে 1/1/15টা শূন্য দ্বারা এরকম কাজ করে। অর্থাৎ আমি যদি এখানে দেখাই তোমাদেরকে যে 1/15টা জিরো এরকম কাজ করে। তার মানে 0 সামথিং খুবই কম, মানে জিরোর চেয়েও বলা চলে নগণ্য। তাহলে এরকম একটা মান প্রায় কাছাকাছি চলে আসে। তাহলে এই বলের মানটা হচ্ছে এরকম। তারপরে এই বলটা হচ্ছে যে 4 ধরনের বল আছে, সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। তো সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। তো আরেকটি টাইপ আমাদের বাকি রয়ে গেল, সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তাহলে এটা কত দূরত্বে কাজ করে, এটা হচ্ছে 10⁻⁻8 মিটার দূরত্বে কাজ করে। তার মানে এটা দূরত্ব কম, এটার থেকে এটা দূরত্ব কি খুবই কম, আরও কম। কেননা 10⁻15 দেওয়া আছে আর এখানে 10⁻18 দেওয়া আছে। তার মানে মাইনাস যত বাড়বে শূন্য তত বাড়বে, আর শূন্য যত বাড়বে মান তখন কম হবে। তাহলে 1/1 পরে এরকম করে 0 যাওয়ার পরে 18টা জিরো, আর এখানে দিয়েছিলাম কয়টা জিরো, 15টা জিরো। তাহলে 1/18টা জিরোকে ভাগ করলে যে মানটা পাবা 1/15টা জিরো দ্বারা ভাগ করলে সে মানটা কম পাবা। অর্থাৎ এই যে মান আসবে এর চেয়ে সবচেয়ে কম মান আসবে এটার, তার মানে এটা আরও ক্ষুদ্র হবে। তাহলে ক্ষুদ্র বল হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তাহলে আমরা দুর্বল নিউক্লিয় বলের মধ্যে যেটা জানবো যে স্বল্প পাল্লার বা স্বল্প মানের বল নিউক্লিয়াসের মধ্যে মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে অনেক নিউক্লিয়াসের অস্থিতিশীলতার উদ্ভব ঘটায়, সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। আশা করা যায় তোমরা এই 4 ধরনের বল সম্পর্কে বুঝতে পেরেছো, এবং তোমাদের বইতে যে রিডিং পড়াগুলো আছে এখান থেকে সুন্দর করে একটু রিডিং পড়ে নেবা। তো এখন আমরা আরও যে বলের টাইপ আছে সেগুলো জেনে নেব। স্পর্শের ভিত্তিতে বল 2 ধরনের হয়। এখানে দেওয়া আছে তোমাদের বইতে যে স্পর্শের ভিত্তিতে বল 2 ধরনের। আসলে আমরা বলের টাইপটা যখন পড়ি তোমাদের বইতে ওভাবে দেওয়া নেই, তো আমরা তোমাদের সুবিধার জন্য তোমাদের জন্য একটা লেকচার শিটগুলোকে আমরা সাজিয়েছি এভাবে যে স্পর্শের ভিত্তিতে বল 2 ধরনের হয়। একটা হচ্ছে স্পর্শ বল, একটা হচ্ছে অস্পর্শ বল। তাহলে স্পর্শ বল যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ স্পর্শের প্রয়োজন, অর্থাৎ স্পর্শ করে যে বল সৃষ্টি করা হয় সেটা হচ্ছে কি স্পর্শ বল। অর্থাৎ কোনো একটা বল সৃষ্টি করতে হলে অবশ্যই তোমাকে কী করতে হবে, স্পর্শ করতে হবে। যেমন টান বল, ঘর্ষণ বল, সংঘর্ষের সময় সৃষ্ট বল। যেমন মেঝের উপর দিয়ে তুমি কোনো একটা বাক্স বা কোনো একটা কিছুকে টেনে নিয়ে যাচ্ছ, এটা হচ্ছে টান বল। তার মানে এই বলটা কি এমনি মেঝের উপর দিয়ে আসতেছে তোমার কাছে না, টানতে হচ্ছে বা স্পর্শ করার প্রয়োজন হচ্ছে। যেহেতু এই বলটা প্রয়োগ করার জন্য স্পর্শের প্রয়োজন হয় সেটা হচ্ছে স্পর্শ বল। আবার তুমি যখন ফুটবলে কিক মারো, তো ফুটবল যখন ঘাসের উপর দিয়ে যায় তাহলে এখানে একটা ঘর্ষণের সৃষ্টি হয়। তাহলে কি এমনি হয়েছে, তার মানে তুমি ফুটবলকে টাচ করছো বা স্পর্শ করছো বা কিক করছো যেহেতু পার দ্বারা, সেক্ষেত্রে এটা এক ধরনের স্পর্শ। তার মানে এই বলটা হচ্ছে কি বল, স্পর্শ বল। অস্পর্শ বল হচ্ছে দুটি বস্তুর প্রত্যক্ষ স্পর্শ ছাড়াই যে বলটা সৃষ্টি হবে, যে বল ক্রিয়া করবে তাকে বলবো আমরা অস্পর্শ বল। তো এটার উদাহরণ হতে পারে যে দুটি আণবিক বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল বা বিকর্ষণ বল, দুটি চুম্বকের মেরুর মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বল। তাহলে এখানে একটা চুম্বক পদার্থ আছে, এখানে একটা আছে।
তাহলে কাছাকাছি তুমি যখন নিয়ে আসো তাহলে এটা কি তুমি একদম স্পর্শ করাইছো না, তাহলে দেখবা যে বিপরীতধর্মী হয় তাহলে আকর্ষণ করবে, আর যদি সমধর্মী হয় তাহলে বিকর্ষণ করবে। এটা কেন হয়, যে দুটো বস্তুর কি অস্পর্শ বলের কারণে মূলত এটা হয়। আবার এই অস্পর্শ বলটাকে আমরা এখানে অন্য একটা জায়গায় কনভার্ট করতে পারি কীভাবে, সেটা আমরা এখন দেখব। যে এখানে যে মহাকর্ষ বল, তাড়িৎচুম্বক বল, সবল নিউক্লিয় বল আর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, এটা কোন কারণে হয় বলো তো? এই অস্পর্শ বলটা এই সাইডটা বলের মধ্যে কোনটার মধ্যে পড়ে যায়? সেটা হচ্ছে তাড়িৎচুম্বক বলের মধ্যে পড়ে যায়, কেননা আমরা স্পর্শের প্রয়োজন ছাড়া, আধানের কারণে, এখানে বলা আছে কি আধানের কারণে। তো এই বলগুলো কোনো না কোনোভাবে এই চারটার সাথে আবার কি জড়িত, স্পর্শ হোক অস্পর্শ হোক, সেগুলো আমরা সামনের কোনো একটা ভিডিওতে কথা বলার চেষ্টা করব। যেহেতু আজকে আমরা বেসিক্যালি কথা বলবো বলের টাইপগুলো নিয়ে, সো আজকের এই ভিডিওটি মূলত আমরা চেষ্টা করব বলের টাইপগুলো নিয়েই কথাবার্তা বলার জন্য। সাম্যতার ভিত্তিতে আবার বল দুই ধরনের। তাহলে সাম্যের ভিত্তিতে বল মূলত দুই প্রকার। একটা হচ্ছে কোনো বস্তুর উপর একাধিক বল যদি ক্রিয়া করা হয়, ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয়, তাহলে বলের লব্ধি যদি শূন্য হয় তখন তাকে আমরা বলবো সাম্য বল। আর কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে যদি বলের লব্ধি শূন্য না হয়, সেক্ষেত্রে ওই বলটাকে বলবো আমরা অসাম্য বল। তাহলে বলের লব্ধি জিনিসটা কি, এটা আমরা বোঝার জন্য যে কাজটা করব সেটা এখন একটু দেখে নেব। সাপোজ তুমি এখানে আসো আর তোমার বন্ধু এখানে আছে, তাহলে দুইজন তোমরা আসো, দুই প্রান্তে দাঁড়িয়ে আসো। এখন তোমরা একটা রশি নিলা এখান থেকে, এ বন্ধু একটা রশি নিলা এবং কোনো একটা বস্তুকে এখানে তুমি ঝুলাইলা। সাপোজ বই হইতে পারে, কোনো কিছু, যে কোনো কিছু হইতে পারে, হওয়ার পরে ইট হইতে পারে। এখন তোমার বন্ধু টানতেছে এই দিকে আর তুমি টানতেছো হচ্ছে এই দিকে, দুইজন দুই দিকে টানতেছো। এখন এটা মনে করো তোমার বন্ধু। এখন এই বস্তুটি যদি সমান অবস্থায় থাকে, অর্থাৎ এই রশি বরাবর এরকম করে থাকে, তখন তাকে বলবো সাম্য অবস্থা। অর্থাৎ বস্তুটি ঝোলানো না থাকে, তখন সেই বস্তুটাকে বলবো কি সাম্য অবস্থা, সমান অবস্থায় আছে, অর্থাৎ দুই দিকের টানেই সমান। জিনিসটা যদি এমন হয় যে এই বস্তুটি এখানে না থেকে তোমার এই বন্ধুর কাছাকাছি চলে এসেছে, তখন এই বস্তুটি কী হয়ে যাবে, অসাম্য বল হয়ে যাবে। অথবা এই রশিটি সাপোজ এরকম করে আছে, এখন আমরা এই বস্তুটি জানার চেষ্টা করবো যে বস্তুটির রশিটি এখন এইরকম করে ঝোলানো আছে বস্তুটি, এবং তোমার বন্ধু টানতেছে এখানে, তাহলে এখানে একটা ঝোলানোর মতো জিনিস আছে, অর্থাৎ বস্তুটি নিচের দিকে নামতেছে, তাহলে এই বস্তুটি হবে অসাম্য বল। কেননা বলের লব্ধি এখানে কি সাম্য অবস্থায় নেই, অসাম্য অবস্থায় আছে, অর্থাৎ সমান অবস্থা নেই। সাম্য অবস্থা মানে কি সমান অবস্থা। তাহলে সাম্য বলের ক্ষেত্রে বলের লব্ধি শূন্য হবে, অর্থাৎ বল যেদিকেই টানো না কেন বস্তুর সমান, তাহলে এদিকেও সমান এদিকেও কি সমান, নিচে বা উপরে কোনো অংশ ঝুলানো থাকবে না আর কি। তো তোমাদের বইয়ে একটা এরকম চিত্র দেওয়া আছে, সেটা আমরা এখন দেখাবো। তো তোমরা একটু কষ্ট করে দেখে নাও যে আমরা সাম্য এবং অসাম্য দেখো। তাহলে এই যে বস্তুটা আছে, তাহলে এখানে একজন টানতেছে, এখানে একজন টানতেছে। এখন এই বইটা দেখো এখানে নিচের দিকে কাজ করতেছে, তাহলে এটা কোন বল, অসাম্য বল। আর যদি সমান দিকে কাজ করতো তাহলে এই বরাবর এই বইটা এখানে থাকতো এবং এখানে থাকতো, নিচে কোনো ঝুলন্ত অবস্থায় এই ডাব্লিউ তখন নিচের দিকে কাজ করতো না। তাহলে আমরা তো চিত্র তাই দিয়েছি যে নিচের দিকে যদি ডাব্লিউ কাজ করে, এই বস্তুটা তখন ডাব্লিউ নিচের দিকে, ওজন নিচের দিকে কাজ করতেছে, সেক্ষেত্রে এটা হবে অসাম্য বল। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো।